শেয়ার অপশন। আচ্ছা, আমরা শেয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের কালকে পরীক্ষা, আমরা যতটুকু জানি যে 18 তারিখ থেকে নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্ট। সো এই টেস্টে যেটা হচ্ছে যে এই টেস্টের জন্য আজকে একটু ক্রুশাল টাইম যদিও, সো আমরা তারপরে কিছু জিনিস দেখার চেষ্টা করব, কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবো, এবং আগামীকালকে যে গাইডলাইনগুলো আছে গতকালকে দিয়েছে সেটা হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এখন তাহলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে তোমাদের জুবাইর ভাই, এর আগে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করেছিলাম, বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম। সো আজকে হচ্ছে জেনারেল ম্যাথটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সো জেনারেল ম্যাথ নিয়ে বেসিক্যালি আমি আজকের যে সেশনটা আছে মোটামুটি 40 মিনিটের মতো সেশন, এটাকে কিভাবে মোটামুটি কাভার করা যায় এটা একটু চেষ্টা করছি। সো আমি বেসিক্যালি করেছি কি, এটাকে একটু 3টা ফেজে ভাগ করে নিয়েছি আমাদের যে জেনারেল ম্যাথ বইটা আছে, যাতে তোমরা শেষ সময়ে যতটুকু পারি তোমাদেরকে কিছু কথা বলে যাই, যাতে তোমরা একটু দেখতে পারো যে আচ্ছা ভাইয়া যেটা বললেন সেই অনুযায়ী আমরা পড়েছি কিনা, বা যদি কিছু বাকি থেকে থাকে। আশা করছি তোমরা সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা সবাই শেষ করে ফেলেছো, তারপরেও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু কথা বলে না। সো আমি একটু ফার্স্ট ফেজ নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে বীজগণিত রিলেটেড, হ্যাঁ, অ্যালজেব্রিক রিলেটেড যে আমাদের যে টাইপগুলো আছে, ম্যাথমেটিক্যাল ম্যাথসগুলো আছে আমাদের, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি। তো ফেজ 1-এর ভিতরে আমি ফার্স্টে ইনক্লুড করছি অধ্যায় 3কে, যেটা তোমরা জানো যে বীজগাণিতিক রাশি। আচ্ছা, তাহলে আমি যদি একটুখানি লিখি এরকম যে অধ্যায় 3, তারপর হচ্ছে অধ্যায় 5, 11, 12 এবং 13, এই 5টা চ্যাপ্টার নিয়ে আমরা প্রথম যে ফেজটা আছে এটাকে কন্ডাক্ট করার চেষ্টা করব। সো এখানে কি বোঝাচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, আমি 3 নাম্বার অধ্যায়ের জন্য যেটা বলছি সেটা হচ্ছে সূত্রগুলো একটু আবার দেখো। তোমার যে সূত্রগুলো আছে, যা কিছু আছে সেগুলো একটু আবার একটু দেখো, পারলে একটু লিখে রাখার চেষ্টা করো। কারণ হয় কি, আমরা তো অনেক আগে পরীক্ষা দিয়েছি, আর এই প্যান্ডেমিকের কারণে সেটা আরও লেনদেন হয়ে গিয়েছে। সো এই জিনিসটাকে একটু রিভাইজ করার জন্য, একটু রিকল করার জন্য আমরা যদি কয়েকবার একটু সূত্রগুলোকে দেখি তাহলে আমাদের জন্য সহজ হবে। হয়তো একটা অঙ্ক আসবে এবং যতটুকু বোঝা যাচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতেই হবে, ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে 1 মিনিট হচ্ছে নির্দিষ্ট সময় ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য, সাবজেক্টগুলোর জন্য। সো এই সময়ের ভিতরে আসলে অ্যাকচুয়ালি তোমাকে এমসিকিউ অ্যান্সারগুলোতে টিক চিহ্ন দিতে হবে। সো সেটার জন্য যেটা বলছি যে সূত্রগুলো একটু একবার দেখো, হয়তো সূত্রটা এক্স্যাক্টলি আসবে না, কিন্তু সূত্র রিলেটেড যাতে ম্যাথগুলো যদি আসে তাহলে আমি করতে পারি। যেমন যদি তোমাকে আমি একটু ছোট্ট করে বলি যে এখানে আবার দেখবা যে এই চ্যাপ্টারের অনুশীলনীগুলোতে ছোট ছোট বেশ কিছু অঙ্ক আছে। ছোট ছোট অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করো, অর্থাৎ যে অঙ্কগুলো একটু দেখলে আমি মোটামুটি একটা অ্যাজিউম করতে পারি যে আচ্ছা এটার অ্যান্সারটা এরকম হতে পারে। যেমন তোমাদেরকে যদি একটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে এরকম a + 1/a = 2। আচ্ছা, এখান থেকে দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমি যদি এর ভ্যালুটা 1 বসাই, সো 1/1 = আলটিমেটলি 2, এই রেজাল্টটা চলে আসছে। তার মানে এখন যদি আমাকে এটা দেয়া থাকে এবং যদি বলে যে a² + 1/a² = what, যদি এরকম আসে যে a³ + 1/a³ = what, সো এইগুলো তাহলে কেমন হবে? সো আমি যেহেতু বুঝতে পারছি যে এর ভ্যালুটা 1 বসালে আমার মিলে যাচ্ছে এই ইকুয়েশনটা, তার মানে আলটিমেটলি এই ইকুয়েশনগুলোর ভ্যালু হচ্ছে কি 2 হচ্ছে। সো এরকম টাইপের যেগুলো আমরা মোটামুটি দেখলে একটা অ্যাজিউম করতে পারি বা খুব দ্রুত ক্যালকুলেশন আমাদের মাথাতেই করে ফেলতে পারি, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু দেখে নেব, তাহলে ভালো হবে আশা করছি। সো এরকম হচ্ছে প্রত্যেকটা অনুশীলনীতে দেখবে ছোট ছোট বেশ কিছু অঙ্ক আছে। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অনুশীলনীতে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। সো এমসিকিউগুলো থেকে একেবারে সহজ আসবে না, কিন্তু বেসিক থেকে আসবে, যেটা বেসিক রিলেটেড সেটা একটু দেখো, তাহলে আশা করছি ভালো হবে। আচ্ছা, এরপরে আসো এই চ্যাপ্টারটার, এই পুরো চ্যাপ্টারটার ভেতরে কিছু অংশ আছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য থেকে বেশ কিছু জিনিস আসতে পারে। তোমাদেরকে আমি একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 11, 12, 13, এই রিলেটেড জায়গাগুলো একটু আবার ওভারভিউ করে নিও, কারণ হচ্ছে এখান থেকে বেশ এমসিকিউ আসার মতো জিনিস আছে। অনেকে হয়তো অনেকদিন পর প্রশ্ন দেখলে নাও পারতে পারে, একটু দেখে রেখো। এরপরে যেটা বলছি যে এরকম রিলেটেড কিছু মান নির্ণয় আসতে পারে। যেমন হয়তো তোমাকে বলতে পারে যে একটা ফাংশন দিল যে f(x) = let's say x² - x - 2। সো তোমাকে হয়তো এটা বললো যে f3 এর ভ্যালুটা কত হতে পারে, হ্যাঁ।
সো তুমি সেটা একটু দ্রুত ক্যালকুলেশন করতে পারো, তোমার ভেতর থেকে যদি দ্রুত আসে সেটা চেষ্টা করতে পারো তোমরা। সো এই ধরনের জিনিস ছোটো ছোটো মান নির্ণয়, বা এখানে ফ্র্যাকশনাল ভ্যালু দিতে পারে তোমাদেরকে কনফিউজ করার জন্য, বা জিরো আসতে পারে। সাধারণত জিরোটা দেওয়ার প্রবণতাও অনেক বেশি থাকে, যে জিরো আসলে অনেকে কনফিউজড হয়ে যায়, আচ্ছা জিরো আসলো কেন আসলো, বা এটা হবে কিনা। সো একটু কেয়ারফুলি করতে হবে এগুলো, এবং এগুলোও যে আসতে পারে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এইটা মোটামুটি হচ্ছে অধ্যায় 3 সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা। আচ্ছা এবার যদি আমরা এরপরে যে আমরা যদি বলি যে অধ্যায় 5-এ যাব, যেহেতু হচ্ছে এমসিকিউ, সুতরাং 5-এর জন্য আমি যেটা জানি সেটা হচ্ছে খুব বেশি, আমার যতটুকু মনে হচ্ছে যে খুব বেশি হয়তো ব্রড কোশ্চেন তো দেওয়ার সম্ভাবনা এখানে নাই, এবং ছোটোখাটো কোশ্চেন হলেও কি আসতে পারে, এটা অফ হয়ে গেল। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে 5 নম্বর অধ্যায়ে সমীকরণ, অভেদ, চলক, সাংখ্য সহগ বা সহগ, এইগুলো নিয়ে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, ঠিক আছে। যদি এগুলো নিয়ে ক্লিয়ার ধারণা না থাকে তাহলে হয়তো বা তোমাদেরকে যদি এই ধরনের কোশ্চেন আসে যে একটা সে ধরো এরকম বললো যে লেটস সে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা আছে এখানে হচ্ছে, এটাকে যদি আমি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি অফ এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার সাথে একটু কম্পেয়ার করে এর ভ্যালুটা কত, বি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা কত, এরকম আসতে পারে মেবি। সো এই ধরনের জিনিস থেকে আমরা যেন ভুল না করি, আমরা যেন এই যে মাইনাসগুলো কোথায় হচ্ছে, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, সো এই যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কোথায় মাইনাস হলেও যে আমরা মাইনাসটা কনসিডার করবো না, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। যারা পারবে তারা হচ্ছে এরকম ছোট ছোট জিনিসগুলোকেও চিন্তা যারা করতে পারবে, যারা মাথায় ধরতে পারবে, তারাই দেখা যাচ্ছে খুব এফিসিয়েন্টলি ভালো অ্যান্সার করতে পারবে। যাই হোক, এটা মুছে দিচ্ছি। এরপরে এটা বলতে চাচ্ছি যে সমীকরণ অভেদের মধ্যকার যে পার্থক্য, এই পার্থক্য দেখবে একটা চার্ট আছে তোমাদের বইতে, ওই চার্টটা একটু পড়ার চেষ্টা করো যে চার্টগুলোতে কি কি বলছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে ছোটো ছোটো ম্যাথও দিতে পারে, যে এই ম্যাথটা দিল এটার অ্যান্সারটা কত হতে পারে। সে আমি যদি তোমাকে একটা ম্যাথের কথা বলি, এরকম আসতে পারে এখানে, সেটা হচ্ছে 5x/7 মাইনাস 4/5, x/5 মাইনাস 2/7। সো এইটা কিন্তু বেসিক্যালি 2 লাইনের ম্যাথ। সো এটা যদি তুমি দ্রুত করতে পারো, এবং টাইমও খুব বেশি লাগে না এই ম্যাথটা করার জন্য, আমরা যদি জাস্ট এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি এবং এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে 5 of x 7 মাইনাস x/5 ইকুয়ালস টু 4/5 মাইনাস 2/7। সো এটাকে যদি আমি দ্রুত ক্যালকুলেট করি তাহলে আমি বুঝতে পারছি এদের লসাগু আর এদের লসাগু সেম হবে। সো যদি সেম হয়, আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে হবে কত, থাকবে হচ্ছে 18x ইকুয়ালস টু 18। সো এখান থেকে বুঝতে পারছি যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। আর এটা তোমরা জানো যে এমসিকিউ এর অ্যান্সার থেকে আমরা এখানে বসে অ্যান্সারগুলো বের করতে পারি। সো এই ধরনের ছোট ছোট অঙ্ক যেগুলো আসতে পারে মেবি পরীক্ষাতে এমসিকিউ এর জন্য। আচ্ছা এটাতে গেল সমীকরণের কথা। তারপর এর সাথে হচ্ছে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সমাধান সেট নির্ণয় করা, যে ফাঁকা সেট আসতে পারে কখনো, বা কখনো হচ্ছে এরকম বলতে পারে যে এটা সেটটা নিঃশ্বাস সেট আসতে পারে, যেগুলো আমরা জানি যে 5 নম্বর চ্যাপ্টারের সাথে কিছু কিছু রিলেটেড ম্যাথ দিতে পারে, ঠিক আছে। যে অঙ্কগুলো হচ্ছে তোমাদের আছে অনুশীলনীতে, তোমরা একটু দেখে নিও ওই অঙ্কগুলো, রুট দিয়ে থাকে যে অঙ্কগুলোর কথা। আচ্ছা এরপরে যদি আমরা 11 নম্বর চ্যাপ্টারে যাই, এটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আমরা জানি যেটা বেশ বড় সড়ো অঙ্ক থাকে, কিন্তু কথা হচ্ছে আমাদের বড় অঙ্ক আসবে না, আমাদের ছোট অঙ্ক আসবে। সো এই ছোটো ছোটো অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি, দেখো যে আমরা জানি যে আমাদের বইগুলোতে দেয়া থাকে যে পিতা পুত্রের অঙ্ক, খুব বিখ্যাত টাইপের অঙ্ক এগুলো, বা হচ্ছে কয়েকজন মানুষ আছে তাদের ভিতরে হচ্ছে একটা নির্দিষ্ট অনুপাত এগুলো ভাগ করে দিচ্ছে। সো কে কয়টা, কাউকে হয়তো বলা যেতে পারে কে কত টাকা পেলো, কে কতগুলো গাড়ি পেলো, কে কতগুলো খেলনা পেলো, কে কতগুলো বল পেলো, এই ধরনের ম্যাথগুলো আসতে পারে। হ্যাঁ ছোটো ছোটো ফ্র্যাকশন দিয়ে দিতে পারে, অনুপাতগুলো ফ্র্যাকশনে থাকতে পারে। সো এগুলোকে ফার্স্ট অফ অল হচ্ছে কনভার্ট করতে হবে নিউমেরিক্যাল ভ্যালুতে, মানে ন্যাচারাল নাম্বারে, তারপর হচ্ছে সেখান থেকে ইজিলি করতে হবে। সো যদি ফ্র্যাকশন থাকলে একটু ঝামেলা হয়ে যায়, যাই হোক। সো এই ধরনের বিষয়গুলো একটু দ্রুত করার চেষ্টা করতে হবে, বা এগুলো আসতে পারে মনে হচ্ছে। তারপরে আমাদের হয়তো ধারাবাহিক অনুপাত নামে একটা মোটা দাগে লাইন ছিল, সেই ধারাবাহিক অনুপাতের বিষয়গুলো হয়তো বা দিতে পারে। যেমন হচ্ছে এটার জন্য যদি ধরো a/b ইকুয়ালস টু b/c ইকুয়ালস টু c/d, সো আমাকে বলতে পারে যে হচ্ছে a/b, এই নর্মাল জিনিসটা ইকুয়ালস টু হচ্ছে আমি লিখতে পারি কিন্তু এইটা যে c/d। সো এই নর্মাল জিনিসটা না দিয়ে দিতে পারে হচ্ছে a-b/b c-d/d। সো এই যে বিষয়গুলো, এটা যদি থাকে তাহলে এটা সত্য না হয় আমাকে হয়তো বললো যে এইটা সত্য কিনা,
এরকম জিনিসগুলো দিতে পারে, ঠিক আছে। সো আমরা এইগুলো একটু খেয়াল করব যে আচ্ছা আমি শুধুমাত্র এটা জানলাম তাই না, এই জিনিসগুলো যেন আমরা মাথা থেকে দ্রুত করতে পারি, এরকম জিনিসগুলো আসতে পারে। আচ্ছা, এবং এর সাথে সাথে অনুপাত বা সমানুপাতের বেশ কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো যেন আমরা পড়তে পারি বা সেই ধর্মগুলো যেন অন্তত একবার আমরা চোখ বুলিয়ে যেতে পারি। তাহলে হবে কি আমার এই জিনিসগুলো রিকল হবে। সো আমি পরীক্ষার ক্ষেত্রে আটকে যাব না। এখানে একটা অপশনও আছে, তোমরা গাইডলাইনস একটু ভালো করে পড়ো, সেটা হচ্ছে স্কিপ করার একটা অপশন আছে। যদি আমার ইনস্ট্যান্টলি না মনে আসে, বাট যেহেতু আমার টাইমটা লিমিটেড, সো আমি স্কিপও করতে পারবো। সো আমার কথা হচ্ছে যে যতটুকু মনে আসে, আমার যেহেতু এখনও হাতে সময় আছে, আমি একটু দেখি যাতে করে স্কিপ করার আগে আমি এটা পেরে যাই। আর যদি নাই পেরে যাই তাহলে তো স্কিপ করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এছাড়া একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক আসতে পারে, যেমন হচ্ছে যদি বলে যে 1 ঘন সেন্টিমিটার টাইপের কোনো হচ্ছে কাঠের ওজন 7 গ্রাম 7 ডেসিগ্রাম, এরকম কিছু কথা আছে তোমাদের, হয়তো তোমরা দেখবে তোমাদের বইতে। তো এটার সমপরিমাণ পানির ইয়াটা কত, এটা আসতে পারে, এই ধরনের জিনিস যে অঙ্কগুলো ছোট সহজে করা যায়। তারপর হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে থাকতে পারে, যে এটার যদি 10% বৃদ্ধি করা হয় বা 5% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফলে পরিবর্তনটা কত হবে, বা দেখা যাচ্ছে এটা বর্গ নিয়ে থাকতে পারে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে জাস্ট 10% 5% এভাবে দিয়ে বৃদ্ধি করলে কত হবে, এরকম থাকতে পারে। বা একটু ইনোভেটিভ থাকতে পারে, যেমন হচ্ছে ধরো বলো যে এইটার সাথে তোমার অন্য কোনো একটা চ্যাপ্টার, যেমন 16 নম্বর চ্যাপ্টারটাকে রিলেট করে দিল, ওটার বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিলে, ওটা সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে বললো যে আচ্ছা এটার যদি রেডিয়াস এতটুকু বাড়ানো হয় তাহলে এটার সমগ্রতলের ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে, বা এটার অনুপাতটা কত হবে, এরকম দিতে পারে। সো এটা একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে, বাট অঙ্কগুলো সহজ। আমরা যদি প্রসিডিওর অঙ্কগুলো একটু দেখে রাখি আজকে, তাহলে দেখা যাচ্ছে কালকের জন্য আমি শর্টে কীভাবে করতে পারি, অল্প সময় এফিসিয়েন্টলি কীভাবে করতে পারি, এটা আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে অনুশীলনী 12তে। আচ্ছা, অনুশীলনী 12 অঙ্কগুলো আমরা সবাই জানি কম বেশি অনেক বড় বড় হয়, তবে এখানেও যে ছোট ছোট অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তবে এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম দিতে পারে যে হচ্ছে এমসিকিউ টাইপের, যে x + y = 4 আর হচ্ছে x - y = 2। সো তোমাকে হয়তো এরকম বলবে না যে x, y = হোয়াট, এটা হয়তো বলবে না, তোমাকে একটু ট্রিকি করে এখানে হয়তো 2x লিখে দিল। এখন তোমরা যদি শুধু x + y মানটা বর্গে বসিয়ে দাও তাহলে কিন্তু পারা যাবে না। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমার কি এখানে 2x আছে কিনা, না 2y আছে কিনা, শুধু xy আছে, এই ভ্যালুগুলো যেন আমরা ভুলে না যাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা একটু কেয়ারফুলি হচ্ছে হ্যান্ডেল করি। বা ধরো থাকতে পারে যে x + 1 + y। সো x এর ভ্যালু যেটা আসবে সেটার সাথে 1 যোগ করে, আর y ভ্যালু যেটা আছে সেটা এখানে বসিয়ে এখানে লিখতে হবে, এটা হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। সো এগুলো আমরা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবো, তাহলে আশা করা যায় এই চ্যাপ্টার থেকেও কিছু কিছু জিনিস পারা যাবে। তোমরা দেখবা যে 12.2 এর প্রথম দিকে বেশ কিছু হচ্ছে এমসিকিউ টাইপের আছে, ওগুলো একটু দেখতে পারো ছোট ছোট অঙ্কের সাথে। বা হচ্ছে তোমাদের বইয়ের দেখবা কাজের ভেতরে বেশ দেয়া থাকে, হয়তো আমরা অনেক সময় এগুলো খেয়াল করি না। সো ওই অঙ্কগুলো আমরা একটু দেখতে পারি যে আচ্ছা কাজের অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক থাকে, ওগুলো কিভাবে বলছে বা ওটা কিভাবে করবো, আমি এটা দেখতে পেলে হয়তো ভালো কিছু হতে পারে। আচ্ছা, এখন আসো অধ্যায় 13, যেটা হচ্ছে ধারার অঙ্ক। ধারাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। সো ধারার অঙ্কগুলো যদি সহজে আমি দ্রুত করতে পারি তাহলে ভালো মতো করা যায়, ঠিক আছে। আচ্ছা, কীভাবে করা যায় ধারার অঙ্কগুলো? ধারার অঙ্কগুলো আমার ধারাটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে টোটালি ওভারঅল। এবং এক্ষেত্রে আমি বলবো যে কয়েকটা বিষয় আমাকে ফার্স্টে ইন্ডিকেট করতে হবে যে বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আসতে পারে হচ্ছে সাধারণ পদ, সমান্তর ধারা বলো, গুণোত্তর ধারা বলো, অনুক্রম বলো, যেগুলোর জন্য এই সাধারণ পদটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হতে পারে তোমাকে এরকম বলতে পারে যে 1/n বা 1n-1/n+1, এগুলো তোমাদের বইতেই আছে, আমি ওখান থেকে দেখাচ্ছি যাতে তোমাদের মনে আসে। বা হচ্ছে এরকম থাকতে পারে n⁻1, এরকম বিষয়গুলো হয়তো তোমাকে বলে দিতে পারে, অথবা এরকম কোনো একটা অনুক্রম দিয়ে বলতে পারে যে এটা সাধারণ পদটা কেমন হবে। সো তোমাকে 2-3টা অপশন চেক করতে হবে, চেক করে তুমি যেন বলে দিতে পারো আচ্ছা এটা রাইট বা এটা রাইট হবে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, এবং এটা তুমি যত দ্রুত এফিসিয়েন্টলি করতে পারবে তোমার জন্য তত ভালো। যেমন হয়তো একটা ধারা দেওয়া থাকতে পারে, তোমাকে কিছু নাম্বার দেওয়া থাকলো, নাম্বার দেওয়ার পরে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এরকম থাকতে পারে, কনফিউজড হয়ে যাবে না। দেখা যাচ্ছে বললো যে 1, 3, দেন হচ্ছে 5, 7, এরকম। আমি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার ধারা, প্রত্যেকটা সাধারণ বিজোড় সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। বা ধরো জোড় সংখ্যা দিল, তাহলে আমরা তখন জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার যে
যেভাবে এক্সপ্রেস করে সেটাই কি এটা সাধারণ পদটা হবে। সো আমি ওই জিনিসগুলো যদি জানা থাকে, যেমন আমরা বলি যে 2n হচ্ছে জোড় সংখ্যা, 2n প্লাস 1 বা মাইনাস 1, একটি কনফিউশন আছে বাট ওটা ব্যাপার না। যে 2n প্লাস 1ও যদি আমি ধরি তাহলে 0 ইনক্লুডেড, মানে n এর ভ্যালু 0 ইনক্লুডেড হবে, মাইনাস ধরলে হবে না, এটা হচ্ছে পার্থক্য, হোয়াট এভার। সো এই ধরনের বিষয়গুলো যে 2n, এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ধারার জন্য ছোট ছোট ম্যাথ দিতে পারে, যেমন ম্যাথ এরকম একটা হতে পারে সে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 81, এটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা হচ্ছে এক্স ওয়াই ভ্যালুটা চেতে পারে তোমাকে যে আচ্ছা এক্স ওয়াইয়ের ভ্যালু কত, বা ধরো যদি এটা গুণোত্তর ধারা না দিয়ে সমান্তর ধারার ক্ষেত্রে এটা দিতে পারে, যেমন ধরলো 4 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সে যদি 30, এরকম টাইপের হতে পারে, ঠিক আছে। সো এক্স ওয়াই ভ্যালুগুলো কত হবে না হবে, সো আমরা এগুলো হচ্ছে একটু ট্রাই করবো যাতে এগুলো যদি আসে তাহলে আমরা যেন দ্রুত করতে পারি। এখানে হচ্ছে একটা ফ্যাক্টর যে কে কতটা পারছে, কে কতটা জানে, আর একটা হচ্ছে কে কতটা দ্রুত বা এফিসিয়েন্টলি এগুলো হচ্ছে সলভ করতে পারছে। যে যত দ্রুত বা এফিসিয়েন্টলি সলভ করতে পারবে তার জন্য এই কাজ পরীক্ষাতে ভালো করা ততটা সহজ, ঠিক আছে। আবার দেখো তোমাদের কিন্তু একটা অপশন আছে এখানে, যে তুমি যদি ভুল করো তাহলে কি নেগেটিভ মার্কিং আছে। সো আমি দ্রুত করতে যে এমন না করে বসলাম যে আমি যেটা পারতাম জানতাম আমার কেয়ারলেসনেসের কারণে সেটা হচ্ছে ভুল করে বসলাম, সো আমি মাইনাস মার্ক কাটা খেয়ে গেলাম, এমন যেন না হয়ে যায়। সো এইটা দিয়ে মোটামুটি আমাদের যে প্রথম ফেজটা ছিল যে বীজগাণিতিক টাইপের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমরা মোটামুটি শেষ করতে পারলাম। সো এই টোটালটা বাদ। এখন যদি আমরা সেকেন্ড ফেজের দিকে যাই, সেকেন্ড ফেজ লেটস সে, সেকেন্ড ফেজটা কি? সেকেন্ড ফেজটা হচ্ছে আমরা বলছি যে বাস্তব সংখ্যা রিলেটেড কি বেশ কিছু জিনিস আছে। বাস্তব সংখ্যা রিলেটেড বেশ কিছু জিনিস কি আমরা একটু দেখি, চলো। এটা হচ্ছে এরকম, আমি একটু অধ্যায়গুলোর নাম লিখে দিচ্ছি এখানে, 2 1 2 4 9 10 17, ঠিক আছে। এইখানে যে বিষয়গুলো আছে, এইখানে এই বিষয়গুলো হচ্ছে আমরা কিভাবে করব, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর যে এটা আমরা কিভাবে করব এই চ্যাপ্টারগুলো। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে যেটা হচ্ছে থরলি যাও, চ্যাপ্টার নাম্বার 1টাকে থরলি রিড করো, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, থরলি যদি আমি রিড না করতে পারি তাহলে ঝামেলাটা কি, আমি বেশ কিছু এখানে টার্মস আছে, এই টার্মসগুলো ভুলে যেতে পারি। যেমন সহমৌলিক সংখ্যা, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। ক্রমিক সংখ্যা, পরস্পর ক্রমিক সংখ্যা, এই জিনিসগুলো আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। আর এর সাথে সাথে স্বাভাবিক সংখ্যাকে কীভাবে প্রকাশ করা হয় বা এই ধরনের যেগুলোকে কীভাবে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে আমাকে জানতে হবে। আমি যদি না জানি বা হয়তো ভুলে যেতে পারি, সো এই ইন্ডিকেশনগুলো আমরা জানতে হবে এখান থেকে। তারপর হচ্ছে এরকম দেওয়া থাকতে পারে যে ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এই জিনিসগুলো কীভাবে পারবো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা একটু দেখে নেবো এখান থেকে, যাতে আমার অপশন যদি আসে যে আচ্ছা ঋণাত্মক সংখ্যা কোনটা, টিক দাও, অঋণাত্মক সংখ্যা, এগুলো আসতে পারে, সো আমি যেন ভুলে না যাই। তারপরে মূলদ সংখ্যা, তারপরে দেখবে যে একটা চার্ট আছে যে সংখ্যার বাস্তব সংখ্যা থেকে বেশ অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, মিশ্র ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এমন। সো আমি যেন এই চার্টটা একবার দেখে যাই যাতে করে হচ্ছে কোনটার পর কোন স্টেপটা আসছে, একটার সাথে একটা রিলেশন কেমন, এটা যেন আমি জানতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর এছাড়া প্রথম চ্যাপ্টার থেকে আসার মতো তেমন কিছু জানি না, ছোট ছোট ম্যাথ দিতে পারে যে মাল্টিপ্লিকেশনের বা যোগ করার, ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশের, এগুলো তোমরা মোটামুটি জানো, পারো, ক্যালকুলেটর সব কিছু মিলে হয়তো এটা করতে পারবে আশা করি। কিন্তু বেসিকের জন্য বলছে এগুলোর উপর একটু জোর দাও। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টারে আসো। 2 নম্বর চ্যাপ্টারে কী কী থাকতে পারে, আচ্ছা আমরা যদি একটু দেখি 2 নম্বর চ্যাপ্টারে কী কী আসতে পারে, আসার মতো জিনিস আছে। এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারটাকেও আমার থরলি যেতে হবে যে হ্যাঁ এখানে কী কী জিনিস আছে। যেমন এখান থেকে খুব তোমাদের মুনিম ভাইয়া হচ্ছে এর আগের দিন আসছিল, সে এসে হচ্ছে সেট ফাংশনে বেশ কিছু কথাবার্তা বলে গিয়েছে। সো আমি একটু বলছি অন্য কিছু রিলেটেড করে, সেটা হচ্ছে যেরকম আমি যদি প্রথমে বলি যে সেট, উপসেট, প্রকৃত সেট, এই জিনিসগুলো না খুব কম, এগুলো আসেই, ঠিক আছে। সো আমি যেন ভুল না করি, যেমন হচ্ছে আমরা যখন বলি যে উপসেট সংখ্যা কত 2n লিখি, যখন প্রকৃত উপসেটের কথা আসে তখন আমরা জানি 2n-1 এভাবে লিখি। সো এইগুলো যেন আমার জন্য ভুল না হয়, ঠিক আছে। সো আমি যেন এগুলো একটু দ্রুত করতে পারি এবং এগুলো যেন একবার দেখে যাই। আচ্ছা, এরপরে আর কি আসতে পারে এখান থেকে দেখো, আর যেটা দিতে পারে সেটা হতে পারে এমন যে আচ্ছা শক্তি সেট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস,
যে শক্তি সেটটাকে আমি কীভাবে প্রকাশ করছি, সেটা হচ্ছে শক্তি সেটটা কী, শক্তির মাত্রাটা কেমন। তারপর হচ্ছে ক্রোমোজোর, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রোমোজোরের এই ভ্যালুগুলো হচ্ছে দিতে পারে, যাতে করে আমরা ক্রোমোজোরের এক্স ওয়াই জেডের মান বের করা। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে রিলেশনটা আসতে পারে এখান থেকে, বা এগুলোকে কীভাবে এক্সপ্রেস করা হয়। যেমন হচ্ছে সাবসেটের চিহ্ন কোনটা, ঠিক আছে, সাবসেটের চিহ্ন কোনটা, বা কে কাকে বিলং করে, তখন চিহ্নটা আমরা কীভাবে লিখছি, এই জিনিসগুলো হচ্ছে আমার এখানে এক্সামে আসতে পারে। হয়তো বলে দিল যে আচ্ছা এটার সাথে এটার সম্পর্ক আছে, আমাকে স্টেটমেন্টটা বলে দিয়েছে, বর্ণনাটা বলেছে, মানে রিলেশনটা কেমন হবে একটু দেখাও। সো ওই চিহ্নগুলো হচ্ছে আমি একটু দেখে রাখবো যে কখন কোনটা ইউজফুল হবে। আচ্ছা, এরপরে সার্বিক সেট, প্রকৃত সেট, নিঃছেদ সেট, সেটের সমতা, ক্রোমোজোর যেটাকে বলো, এই জিনিসগুলো তো তোমরা আগেই পারো, অবভিয়াসলি সবাই ভালো স্টুডেন্ট। সো তোমরা আরেকবার একটু এগুলো দেখো। আর এর সাথে সাথে বলবো যে ডোমেইন রেঞ্জ, এটা নির্ণয় করা, এটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তোমার মোটামুটি কিছু কিছু রিলেশন দিয়ে এটা এমসিকিউতে আসতেই পারে, একটা রিলেশন দিয়েই বললো। সো ডোমেইন রেঞ্জটাও বেশ ইম্পর্টেন্ট, আমি আবার এখানেও লিখছি ডোমেইন অ্যান্ড রেঞ্জ। সো এটা একটু ভালো করে দেখে যাও, রিলেশন কখন কেমন হবে, সেট দেওয়া থাকবে। এখন হচ্ছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেখচিত্র। কোনো একটা ফাংশনকে যদি আমি গ্রাফ পেপারে প্লট করি তাহলে কিভাবে আসবে ছবিটা। সো এইগুলো হচ্ছে কমন কিছু জিনিস আছে যেগুলো একটু মাথায় রাখা বেটার। যেমন ধরো যদি তোমার এরকম আসে যে বললো যে হচ্ছে y = x, এইটার লেখচিত্রটা কেমন হবে, এটা খুব সহজ, ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আচ্ছা সহজ, ভালো কথা মেনে নিলাম, কম বেশি সবই সহজ, আমরা এসএসসি পরীক্ষা দিয়ে এসেছি, রেজাল্ট ভালো করেছি, সব ঠিক আছে, কিন্তু আমরা একটু যেন দ্রুত করতে পারি। যেমন যদি আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে কি হচ্ছে এক্স ওয়াই রেখাটা হচ্ছে এরকম হচ্ছে, মূল বিন্দুকে আমি সরল রেখা, ঠিক আছে। এখন যদি আমার কি y = x+1 বলে, তাহলে কি হবে, তাহলে একটু উপরে উঠে যাবে, অর্থাৎ এইটুকু ভ্যালু 1 হবে। সো এই যে জিনিসগুলো, যদি আমার এখানে মাইনাস থাকে তাহলে কি হবে, তাহলে এই জিনিসটাই আমাকে লিখতে হবে, একটু নিচের থেকে লিখতে হবে, ঠিক আছে। হয়তো তোমাকে এরকম বললো যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হতে যে কোনো একটা ইকুয়েশন সহজই দিবে, কঠিন দিবে না, কিন্তু বলে দিবে যে যদি এটা হচ্ছে যেমন প্লাস, এটা হচ্ছে x মাইনাস। সো এই জিনিসগুলো যদি আসে পরীক্ষাতে, বলে যে আচ্ছা এইটার লেখচিত্র কোনটা হবে, সো তোমাকে যখন টিক দিতে হবে তুমি একটু বুঝে দেখো যে আচ্ছা এটা এরকম হতে পারে, এটা এমন হতে পারে। আমি জাস্ট বলছি এরকম আসতে পারে মেবি, ওকে। সো এইগুলো একটু ট্রাই করার চেষ্টা করো। আবার দেখো যে যদি এখানে আরেকটা একটু বলে রাখি, যদি এখানে মাইনাস হয়, যেমন ধরো এটা মাইনাস যদি হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেম থাকছে, একটু উল্টে যাচ্ছে রেখাটা। সো এইটাও একটু খেয়াল করবো যে কোথাও মাইনাস থাকছে কিনা, বা আমি ভুল দেখে ফেলছি কিনা। কেয়ারফুল হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, তাহলে আশা করা যায় পারা যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটা যদি গেল। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে আমি যতটুকু একটু রিসেন্টলি জানতে পারছি, সেটা হচ্ছে 18 তারিখে এক্সাম হবে না, 19 তারিখে একটা ডেমো এক্সাম দেওয়ার অপশন স্যার নতুনভাবে হচ্ছে রেখেছে। সো তাহলে তোমাদের আরও বেশ কিছু সময় হয়তো পাওয়া গেল। তোমরা এই সময়ের ভিতরে একটু চেষ্টা করো যে যেগুলো এখন বলছি বা তোমাদের এক ভাইয়েরা বলেছে সেই জিনিসগুলো আবার একটু দেখার জন্য। আর যেহেতু 19 তারিখে একটা ডেমো এক্সাম দেওয়ার অপশন নর্ডেম কলেজ তোমাদেরকে দিচ্ছে, তো সেখানে তোমরা সবাই অ্যাটেন্ড করো এবং চেষ্টা করো যে সেখান থেকেও মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়া। তারপরে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে ভাই এটা বুঝতে পারছি না, বা এটা আরও কীভাবে ভালো করা যায়, আমরা আছি, তোমাদের হেল্প করবো অ্যাজ এ নর্ডেমিয়ান। আমি যেহেতু নর্ডেম কলেজ পড়েছি, বা আমাদের এখানে যারা আছে পার্সোনালি বলো, যে কোনোভাবে যোগাযোগ করতে পারো তুমি তোমাদের যে কোনো নর্ডেমের ভাইয়ের সাথে, সে হয়তো তোমাকেও কিছু সাপোর্ট দিতে পারে যে আচ্ছা ভাই তুমি আরও ভালো করে পড়তে পারো, বা কিছু গাইডলাইনের জন্য। এই হচ্ছে কথা। এরপরে যেটা আছে, এইটা দুইটা চ্যাপ্টারের ভিতর কোনটা শেষ হলো, 1 আর 2 গেল, এখন হচ্ছে 4, 9, 10, 17। আচ্ছা, এগুলোকে এক করার ভিতরে কারণ হচ্ছে 4-এর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্ডিশন। দেখবা তোমরা সূচক বা লগারিদমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যদি কোনো একটা কিছু বলে তাহলে তার পাশে একটা কমা বা সেমিকোলন দিয়ে বলে যে এটা ইজ ইকুয়ালস টু এটা হতে হবে, বা এটা ইজ নট ইকুয়ালস টু এটা হতে হবে। যদি এটা স্যাটিসফাই করে তাহলে এই সূত্রটা, এই ফর্মুলাটা থাকবে, এক্সিস্ট করবে। তাহলে যেমন আমি যদি বলি, তোমাদের প্রথমেই হয়তো দেখবা যে এরকম একটা লেখা আছে এবং এখানে লেখা আছে এ ইজ নট ইকুয়ালস টু 0। কেন 0 না 0 এটা হচ্ছে এখন এতটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এগুলো যে এই কন্ডিশনগুলো কখন হচ্ছে, হ্যাঁ ওটাও জানা দরকার যে কেন 0 হচ্ছে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেগুলো আমার বইয়ে আছে এখন পর্যন্ত
সেই জিনিসগুলো আমি কন্ডিশনগুলো একটু লক্ষ্য করব, যে শুধুটা সূত্রটা জেনে চলে যাবো বা বইয়ে আছে দেখার দরকার দেখে গেলাম সেটা না, কন্ডিশনগুলো খেয়াল করব, ঠিক আছে। বা এরকম একটা থাকতে পারে যে a = -n টু দি পাওয়ার, সো a টু দি পাওয়ার n, এখানে কিছু কথা বলা থাকে, যেমন হচ্ছে বলা থাকে যে a is not equals to 0, n is ন্যাচারাল নাম্বার। সো এই যে বিষয়গুলো, এনটা কী হবে, সে এখানে এন না লিখে যদি তোমাকে জেড দিয়ে দেয় অবশ্য, তার মানে এটা এক্সিস্ট করবে না। সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো, এই কন্ডিশনগুলো। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লগের ভিত্তি। এটা আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদম কিনা বা সাধারণ লগারিদম কিনা, কোনটার ভিত্তি কে আবিষ্কার করেছে। যেমন যখন আমরা স্বাভাবিক লগের জন্য বলি কথা, তখন আমরা বলি সেটা হচ্ছে ই দ্বারা এক্সপ্রেস করা হয়। সেটা হচ্ছে 1614 সালে মোস্ট প্রবাবলি এটাকে জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী, উনি হচ্ছে ইন্ট্রোডিউস করেন। আর আরেকটা যেটা 10 ভিত্তিক লগ আমরা যেটা বলি, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 1624, এটা হচ্ছে হেনরি ব্র্যাগস, উনি হচ্ছে এটা ডেভেলপ করেন। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কিছু কিছু নাম আমাদের জানা দরকার, ঠিক আছে। বা সেটের ক্ষেত্রে একই কথা, যে কোন সেট কে আবিষ্কার করেছে, কখন আবিষ্কার করেছে, কত সালটা, যদি এগুলো খুব বেশি আসে না, তবে নামটা ইম্পর্টেন্ট, নামটা অনেক সময় চলে আসে। সো আমরা যেন নামগুলো ভুলে না যাই, একেবারে একটু দেখে রাখবো। তারপর হচ্ছে অংশ, পূর্ণক, দেখবে পূর্ণকের জন্য একটা চার্ট আছে দেওয়া। সো চার্টটা একটু দেখো একবার, একটু কনসেন্ট্রেশন দেখো, যে কনসেন্ট্রেট দিয়ে দেখো যে চার্টটাতে কোথায় কি বলছে, তাহলে আশা করা যে ভালো কিছু হবে। সো এটা এবং বের করার কিছু সূত্র দেখাচ্ছে, দেয়া আছে যে লগ লিখে তুমি যে নাম্বারটা চাচ্ছ সেটা প্রেস করো, তাহলে হচ্ছে যেটা হচ্ছে দশমিক বিন্দুটার র্যাডিক্স পয়েন্টের দুই পাশে দুটো অংশ থাকে। সো দশমিকের পর যেগুলো থাকছে সেটাগুলোকে আমরা বলছি অংশ, আগে যেটা থাকছে সেটাকে বলছি পূর্ণক। এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে একটু জেনে রাখো, বা এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করা যায় এটার একটু প্রসিডিওরটা মাথায় রাখার চেষ্টা করো, খুব ভালো কিছু হবে। তারপর কিছু কিছু মান নির্ণয় দিতে পারে লগের থেকে, যেমন আমি যদি একটা দেখাই, এরকম আসতে পারে 10 ভিত্তিক লগ x = -2। সো এটা জানি আমরা কী হবে, পরের লাইনে লেখা যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার -2। সো দ্যাট মিনস 0, 1 x এর ভ্যালু, ঠিক আছে না। তাহলে এই যে জিনিসটা, এই ছোট ছোট জিনিসগুলো এটাই যে থাকবে তা না, এরকম একটু বড় হতে পারে, ছোট হতে পারে, এগুলো আসতে পারে। বা ধরো তোমাকে বলে দিল যে মুখে মুখে করার মতো একটা অঙ্ক, যদি একটু মুছে ফেলি, এটা হচ্ছে এমন থাকতে পারে যে সেম, এগুলো তোমাদের ম্যাক্সিমাম বইয়ের জিনিস। ইকুয়ালস টু হোয়াট, সো এটা কীভাবে করবো, আমি জানছি যে যখন আমার সামনে 3 থাকে এর মাথার উপরে উঠে যায়। সো এই যদি এর মাথার উপরে উঠে যায় তাহলে কি হবে, এখানে 8 হবে, এখানে 5 আছে। যখন আমি কমন নিব, আলটিমেটলি পরের লাইনটা লিখতে পারছি এরকম যে 8, আচ্ছা 8 না লিখি, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5। সো আমি বলে দিতে পারছি এখান থেকে লগ = 10, 40। সো এই যে জিনিসগুলো এক লাইনে ক্যালকুলেশন, এটা আমার মাথার ভিতরে করার চেষ্টা করতে হবে। আমি যদি দ্রুত করতে পারি তাহলে হয়তো বা বেটার হবে, নাহলে আমার টাইম কনজিউম করে যাবে। সো এইগুলো ছিল 4 নম্বর চ্যাপ্টার থেকে, আর সময়ও বেশ অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। তোমাদের এরপরে যেটা আছে হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার আর 10 নম্বর চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই আমরা এতক্ষণ যা কিছু বললাম তাদের ভিতরে যেমন 13 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ছিল অনেক, সেরকম 9 নম্বর 10 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখানে প্রথম কথা হচ্ছে কোনো কথা নেই, সূত্রগুলো দেখতে হবে, সাইন কস ট্যান এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, অনুবাদগুলো যদি আমি কোনো আলাদা কিছুতে মনে রাখতে পারি, সাগরে ভূত অনেক বা এরকম অনেক কিছু আছে আমি জানি না। সো যেমনে পারি মনে রাখি, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে এইগুলা ভুল হয়ে যায়, যার কারণে মান ডিফারেন্ট হয়ে যায়, এবং একটু ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে। আমি যে কথাটা থাকবে ওখানে স্টেটমেন্টটা থাকবে, স্টেটমেন্টটাকে আমি যেন ইমাজিন করতে পারি, আমি যেন একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলতে পারি খুব দ্রুত, আঁকার পরে ওর কোনটা অতিভুজ, কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, এই জিনিসগুলো যেন আমার ক্লিয়ারলি খুব দ্রুত চলে আসে মাথাতে, যাতে করে আমি বের করতে পারি। আচ্ছা, এখন যদি বলে যে গাছ ভেঙে গিয়েছে, পিলার পড়ে গিয়েছে, খারাপভাবে রাখা আছে, এই যে কথাগুলো, কথার ভিতরে যে কিওয়ার্ডগুলো, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে, যে কখন বলছে এটা খারাপভাবে রাখা আছে, কখন হেলান দিয়ে রাখা আছে, মানে তীর্যভাবে রাখা আছে, বা দুটো নির্দিষ্ট পয়েন্টের ভিতরে একটা বেলুন আছে কোথায়, সেটাকে আমরা কিভাবে চিন্তা করছি, এইগুলো। তারপর হচ্ছে উন্নতিকোণ, অবনতিকোণ। উন্নতিকোণ অবনতিকোণের বিষয়গুলো হচ্ছে অনেক সময় মনে থাকে না কি জিনিস। সো দেখো, যখন উন্নতিকোণ মানে কি, উপরের দিকে, উন্নতি বলতে আমরা কি বুঝি, উপরের দিকে ওঠা, আর অবনতি মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। সো এই জিনিসগুলো একটু আমি যদি ইন্ডিকেশন থেকে মনে রাখতে পারি, যাচ্ছে উপরের দিকে যে কোণটা থাকবে সেটা আমি ধরবো উন্নতিকোণ। যদি কোণটা উপর থেকে নিচের দিকে তাকানো হয়, নিচের দিকে ফোকাস করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অবনতিকোণ,
ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো একটু দেখে রাখবে, আশা করি ভালো করবে। আচ্ছা, আর থাকতে পারে এরকম যে ভূমি রেখা কি, বা হচ্ছে ঊর্ধ্বরেখা কি, উলম্ব রেখা কি, উলম্ব তল, এই ধরনের টাইপের কিছু কথাবার্তা দেওয়া থাকতে পারে, দিয়ে হয়তো কনফিউজ করার চেষ্টা করতে পারে কোয়েশ্চেনের ভিতরে। সো ওইগুলো হচ্ছে একটু করার ট্রাই করো, যে বোঝার ট্রাই করো যে আচ্ছা ভূলম্ব রেখা কি, ঠিক আছে, ভূলম্ব রেখা এরকম, বা যে কোনো ভূরেখা কি, হরাইজন্টাল লাইন, এরকম জিনিসগুলো আসতে পারে। এরপর আসা হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার। 17 নম্বর চ্যাপ্টার কি বলছে যদি একটু দেখি। 17 নম্বর চ্যাপ্টার যেটা বলছে সেটা হচ্ছে, এটা একটু রিডিং পড়ার চেষ্টা করো। প্রথম দিকে বেশ কিছু কথাবার্তা লেখা আছে, এই কথাবার্তার ভিতর কেন্দ্রীয় প্রবণতা কি, গড় মধ্য প্রচুর আমরা জানি। তারপর হচ্ছে চলক, কেমন চলক, কখন আমরা বিচ্ছিন্ন বলবো, কখন অবিচ্ছিন্ন বলবো, কোন ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে বেসিসে বলছে এটাকে। তারপর হচ্ছে আমরা যখন গণসংখ্যা বহুভুজের ছবিগুলো আঁকি, লেখচিত্র ও অজীব রেখা কখন আঁকছি, অজীব রেখা যখন আঁকছি বা যে কোনো ধরনের লেখচিত্র আঁকছি, পয়েন্টগুলোকে কোনগুলো সিলেক্ট করছি, কোনো মধ্যবিন্দু সিলেক্ট করছি, নাকি কোনো একটা নির্দিষ্ট হচ্ছে ভার্টিক্যাল যে বারগুলো থাকে, বারের কোন পয়েন্টটা চিন্তা করছি, এই ভ্যালু, এই জিনিসগুলো একটু বেসিক থেকে আসে, এগুলো একটু খেয়াল করার চেষ্টা করো, আশা করা যে ভালো করতে পারবে। আর যেহেতু 17 নম্বর চ্যাপ্টারটা বেশ বড় সড়ো, অঙ্কগুলো বড়, হয়তো সূত্র থেকে ছোট ছোট কিছু দিতে পারে, যেমন হয়তো বলে দিতে পারে যে প্রচুরকের ক্ষেত্রে হয়তো বলে দিল এল প্লাস আমরা জানি কি F1 F2 প্লাস F1 ইন্টু এইচ, হয়তো তোমার এল এবং এইচের ভ্যালুটা দিল, বা হয়তো এখানে যে কোনো আর অন্য একটা কোনো কিছুর ভ্যালু দিল, দেওয়ার পর বললো হয়তো আরেকটা জিনিসের ভ্যালু বের করো, ঠিক আছে, বা হয়তো একটা চার্ট দিতে পারে, যদি একটু লেন্দি হয়ে যায় হয়তো দিতে পারে, চার্ট দিয়ে বললো যে এখান থেকে 2-3টা মান দিয়ে, আর 2টা মান নাই, সেই 2টা মানের বললো যে F1, F2 কত, এরকম আসতে পারে মেবি। সো এগুলো একটু দেখে রাখো, বা সূত্রগুলো একটু দেখে রাখো যে কোনটা সূত্র কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, হয়তো সূত্র দিয়ে কনফিউজ করে দেবে, সূত্রের ভিতরে F1 এর জায়গায় F2 বা H এর জায়গায় C এরকম কিছু বসাতে পারে। তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই ধরনের জিনিসগুলো মানে হচ্ছে সম্মিলিতভাবে একটা ফ্রিকোয়েন্সির সাথে একটা ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা যেটা পাচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা যেটাকে বলি, এই বিষয়গুলোও আসতে পারে যে এগুলো থেকে কনসেপ্টে। আচ্ছা, এরপরে যেটা আসছে, মোটামুটি আমাদের ফেজ 2টাও কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি। এরপরে যদি আমি ফেজ 3তে যাই, যে লাস্ট ফেজ, বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আর কোন কোন চ্যাপ্টার বাকি থাকলো তাহলে তোমাদের, আর যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি এখানে, হচ্ছে 6, 7, 14 আর 15। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো কি, এগুলো তো হচ্ছে সম্পাদ্য উপপাদ্যের চ্যাপ্টার। এগুলোর জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে স্টেটমেন্টগুলো পড়ো, উপপাদ্য যেগুলো থাকে সেই উপপাদ্যগুলোর স্টেটমেন্টগুলো একটু পড়ে যাও, ঠিক আছে। হয়তো তোমার সাধারণ নির্বাচন হিসেবে যে কথাগুলো লেখা থাকে ওগুলো হয়তো ওইভাবে কথা হিসেবে লেখা থাকবে না, হয়তো একটা ছবি এঁকে দেবে, ওইটাকে রিলেট করে দিয়ে বলবে যে হচ্ছে আচ্ছা এইটা যে ছবি ছিল, এই ছবি থেকে তুমি এটাকে প্রমাণ করতে পারবে কিনা, বা এটা হলে এটা এরকম হয় কিনা। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। আর এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ধরনের কোয়েশ্চেন আসে, আমি ওভারঅলই বলছি এই চ্যাপ্টারগুলো থেকে, সেটা হচ্ছে এরকম আসে যে ধরো হচ্ছে কোনো একটা ছবি দিয়েছে, একটা ফিগারের ভিতর থেকে যে কোনো একটা কোণ দেওয়া আছে, 2-3টা কোণের মান দেওয়া আছে, হয়তো অন্য কোনো একটা কোণের মান নির্ণয় করতে বললো, বা হয়তো বললো যে হচ্ছে অন্য কোনো একটা বাহুর মান নির্ণয় করতে বললো, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, এবং এর সাথে সাথে স্টেটমেন্টগুলো যদি দেওয়া থাকে তাহলে সেই স্টেটমেন্টটার সাথে ছবিটাকে রিলেট করতে হবে। যদি খুব সুন্দরভাবে রিলেট করতে পারো তাহলে ইজিলি এখান থেকে মানগুলো বের করতে পারবে। আর এছাড়া খুব বেশি জিনিস এখান থেকে আসে না। আর যেটা 14 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রতিসাম্যতা, ঘূর্ণন প্রতিসাম্যতা, নর্মাল প্রতিসাম্যতা বা সাদৃশ্যতা, এই রিলেটেড কিছু কথাবার্তা বলতে পারে, যে এটা যদি হয় তাহলে এটা সমান্তরাল কে হবে, বা যদি এটা যদি সমান হয় তাহলে ছবি থেকে এটা সমান্তরাল, এটা সমান কে হবে, এরকম ধরনের ছবি দিয়ে কিছু জিনিস দিতে পারে। তারপর বলতে পারে যে আচ্ছা এখানে একটা ত্রিভুজ আছে, এইটা সদৃশ ত্রিভুজ কোনটা হতে পারে, সদৃশ কোনটা হতে পারে। তারপর প্রতিসমতা একটা ছবি দিতে পারে, ছবি দিয়ে বললো যে এটা ঘূর্ণন প্রতিসমতা কত। আর একটা জিনিস আমি একটু লিখেছি, খুঁজে দেখেছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলন 14 নম্বর 1914 মানে শেষ অনুশীলনটার 13 নম্বরে একটা অঙ্ক আছে, ওখানে দেখবো একটা চার্ট আছে, চার্টে দেখো হচ্ছে বর্গ, আয়তক্ষেত্র, এরকম রম্বস, বৃত্ত, কিছু কিছু জিনিস লেখা আছে, এগুলো প্রতিসমতার মাত্রা, ঘূর্ণন প্রতিসমতা, এরকম বেশ কিছু জিনিস লেখা আছে। সো ওই চার্টগুলো একটু দেখার চেষ্টা করো, ওটা বোধহয় অনুশীলনীতে দেওয়া আছে করার জন্য, আমি জানি তোমরা হয়তো করে ফেলেছো ইতিমধ্যেই। সো এগুলো একটু দেখে যেও, বা ওগুলো একটু করা ট্রাই করো যদি না করে থাকো কেউ। সো এরকমই দেওয়া থাকবে হয়তো বা এখান থেকে।
আর এরপরে এছাড়াও 14 চ্যাপ্টারের প্রথম পেজ বা দ্বিতীয় পেজ এরকম জায়গাতে একটা আছে, সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের ধর্ম নামে বোল্ড করে কিছু কথাবার্তা লেখা আছে একটা হেডিং দিয়ে। সো ওই কথাবার্তাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওগুলা এমসিকিউতে সরাসরি দিয়ে দিতে পারে, ঠিক আছে? তুমি ওইগুলোও জানো, এমন না হয় যে না দিতে পারো, এ হচ্ছে কথা। সো ওইটা একটু পড়ে যেও। আর যেটা আছে এটা হচ্ছে কে কোন স্বীকার্য দিয়েছে, ইউক্লিড কি বলেছে, অন্যান্যরা কি পিথাগোরাস কি বলেছে, তাদের কথাগুলো একটু, পিথাগোরাসের কথা, তারপর ইউক্লিডের কথা, স্বীকার্য বা সিদ্ধান্ত, এই জিনিসগুলো রিলেটেড 6 নম্বর চ্যাপ্টারে দেখবে প্রথম দিকে কিছু কথাবার্তা বলা আছে। সো ওই কথাবার্তাগুলো একটু পড়তে পারো, হয়তো বা ইম্পর্টেন্ট আসতে পারে ওখান থেকে কিছু। তারপর প্রমাণের ধাপগুলো কেমন হয়, যে প্রথমে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন আসে, প্রমাণ আসে। সো এই প্রমাণের ভিতরে আমরা কোন জিনিসগুলোকে ধরে নিই, কোনগুলোকে ধরি না, কোনগুলো কল্পনা করি কখন। তারপর সম্পাদ্যের ক্ষেত্রে এরকম আসতে পারে যে ধরো একটা বর্গ তৈরি করতে হবে, বর্গ আঁকতে হবে, বর্গের জন্য কী কী জিনিস আমার অপরিহার্যভাবেই লাগবে, বা কয়টা উপাত্ত আমার না জানা থাকলে আমি বর্গ আঁকতে পারবো না। সো এই ধরনের কোশ্চেনগুলো, সো এগুলো একটু তোমাকে তো আর কেউ আঁকতে বলবে না, সো হয়তো একটা জিনিস আঁকা থাকবে বা বলবে যে এইটা একটা ছবি, এটা আঁকতে কী কী জিনিস তোমার লাগবেই, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে যেও, তাহলেই হবে। তারপর পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করো। তারপর ভর কেন্দ্র, এই যে জিনিসগুলো, এগুলো কোথা থেকে আসছে বা এটা কী মিন করে। হয়তো একটা ছবি দিয়ে বললো যে ছবিটার ভর, এই ছবিটার ভর কেন্দ্রটা কোথায় আসছে, কোন বিন্দু আসছে, বা একরকম বলতে পারছে হচ্ছে এটা পরিবৃত্তটা অঙ্কন করো, অন্তর্বৃত্ত অঙ্কন করো, এই জিনিসগুলো আসতে পারে। বা যদি একটা আমি পরিবৃত্ত অঙ্কন করি, পয়েন্টগুলো কোথায় কোথায় হতে পারে, সবগুলো পয়েন্ট ভিতরে থাকবে কিনা বা কেমন হবে, এরকম ধরনের জিনিস। চিত্র থেকে কোণের মান বের করা। তারপরে হচ্ছে এরকম 15 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে তো বলতে পারে যে দুটো সরলরেখা আছে সমান্তরাল, তার ভিতরে ত্রিভুজ আছে, সামান্তরিক আছে, রম্বস থাকতে পারে, যে কোনো টাইপের চতুর্ভুজ থাকতে পারে। সো এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রফলের রিলেশনটা কি, হয়তো একটা ক্ষেত্রফল বলে দিল বা একটা ক্ষেত্রফল বের করার জন্য কিছু তথ্য দিয়ে দিল, সেই তথ্যগুলোকে ইউজ করে তোমার অন্য কোনো একটা ক্ষেত্রফল বের করতে হতে পারে। সো এগুলো দেখবা হচ্ছে 15 নম্বর চ্যাপ্টারের ভিতরে বেশ কিছু হচ্ছে উপপাদ্যর স্টেটমেন্ট দেওয়া আছে। ওই সাধারণ নির্বাচনগুলো একটু পড়ার চেষ্টা করো, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবে। এবং অনুশীলনীতেও বেশ কিছু এমসিকিউ আছে, দেখেছিলাম। সো এগুলো হচ্ছে একটু দেখতে পারো। এই মোটামুটি একটা ওভারভিউ। আশা করছি যে তোমাদের ভিতরে হয়তো অনেকে লাভবান হবে, এই হচ্ছে কথা। আর যেটা বলছি সেটা হচ্ছে, আমি যদি একটু তোমাদের রিসেন্টলি বোধহয় একটু নোটিশ আপডেট হয়েছে, নোটিশটা হচ্ছে যদি একটু দেখি, নোটিশ থেকে তোমাদেরকে কিছু বলা যায় কিনা। সে বলছে ভর্তির ভার্চুয়ালি লিখিত পরীক্ষাটি 18 আগস্ট 2020 তারিখে অনুষ্ঠিত হবে না। উক্ত পরীক্ষার তারিখ ও সময় তোমাদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এবং ভার্চুয়ালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তোমাদের সংশয় দূর করার জন্য 19 আগস্ট ডেমো টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ডেমো টেস্টের পর চূড়ান্ত পরীক্ষার সময়, তারিখ ও লিঙ্ক তোমাদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে SMS করে জানানো হবে। সো হলিক্রস কলেজে যেরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, নটরডেম কলেজেও ঠিক সেরকম টাইপের একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যাতে তোমাদের ভিতরে কারোর কোনো সমস্যা না হয় বা তোমরা বিষয়টা সম্পর্কে কোনো অস্পষ্টতা না থাকে। সো আশা করি তোমরা অ্যাটেন্ড করবে সবাই, যে যেখানে আছো ভালো আছো এবং ভালো থাকার চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সবাইকে সুস্থ রাখুক, এবং আমরা যেখানেই পড়ি, যদি নটরডেম ভর্তি আমাদের জন্য সৌভাগ্য থেকে থাকে, আমরা যেন সেখানে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি।